শিবশঙ্কর চৌধুরী বড় অসহায় বোধ করছিলেন। ধার দেনায় তিনি ডুবে গেছেন। কলকাতার এই বাড়িটাও এবার বিক্রি হয়ে গেল। আজই আদালতের রায় বেরিয়েছে, ঘনশ্যাম ঝুনঝুনওয়ালা মামলায় জিতেছেন। অনেক দিন ধরে মামলা চলছিল, তাতেও প্রচুর টাকা বেরিয়ে গেছে। মেয়ের বিয়ের সময় বাধ্য হয়েই 25,000 টাকা ধার করেছিলেন। ঘনশ্যামের শর্ত ছিল বাড়িটা বন্ধক রাখতে হবে, আর সুদও ছিল চড়া। তা তিনি মেটাতে পারেননি। যে বাড়ির দাম এখন হেসে খেলে 5-7 লাখ টাকা, তা মাত্র 25,000 টাকা ধারের দণ্ড হিসেবে হাত ছাড়া হতে চলেছে। 15 দিনের মধ্যে ঝুনঝুনওয়ালাকে প্রাপ্য টাকা মিটিয়ে দিতে না পারলে বেদখল হয়ে যাবে বাড়ি। পরশুই শেষ হবে সেই 15 দিনের মেয়াদ। অবশ্যই এই অবস্থার জন্য শিবশঙ্কর বাবুকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না। তার বাবা কামাখ্যা শঙ্কর চৌধুরী ছেলের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে গিয়েছেন। শিবশঙ্করদের জমিদার বংশ। বাংলাদেশের ময়মনসিংহ জেলায় তাদের জমিদারি ছিল। ঠাকুরদার আমলেও বাঘে গরুতে এক ঘাটে জল খেত, এমন ছিল প্রতাপ। যেমন ছিল আয় তেমন জাঁকজমক। ঘটা করে পুজো হতো। কামাখ্যা শঙ্করও 50 বছরের ওপর সেই ভোগবিলাসে জীবন কাটিয়েছিলেন। তারপর দেশ স্বাধীন হলো, পূর্ব বাংলা আলাদা হয়ে গেল, আর তার বছরখানেক আগে ঘটে গেছে নোয়াখালীর তাণ্ডব কাণ্ড। চারদিক থেকে ভয়ঙ্কর সব খবর আসছিল। কামাখ্যা শঙ্কর নিজের জমিদারিতে আর নিরাপদ মনে করলেন না। প্রজারা একজোট হয়েছে এ খবর তাঁর কানে এসেছিল। যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে। সেই ঘোর সংকটের সময় তাঁরই এক বিশ্বস্ত মুসলমান প্রজা নিজের জীবন বিপন্ন করে তাদের সীমান্ত পার করে না দিলে সর্বনাশ হয়ে যেত। শিবশঙ্করের বয়স তখন মাত্র 7 বছর। কলকাতার এই বাড়িটা ছিল, আজ ছিল হুগলির কাছে একটা দালান বাড়ি। সেটা বহুদিন ধরে তালা বন্ধ হয়ে পড়ে আছে। কামাখ্যা শঙ্কর সঙ্গে যা আনতে পেরেছিলেন তাই দিয়েই কয়েক বছর কেটে গেল। শরীরে জমিদারি রক্ত। এখানকার অনাড়ম্বর জীবন তাঁর ধাতে সইল না। ঠাট বজায় রাখতে গিয়ে ধার দেনা শুরু করলেন। কলকাতার বাড়িটা পুরনো হলেও বেশ বড়। তার কিছু অংশ ভাড়া দিয়েছিলেন কামাখ্যা শঙ্কর, খুব অনিচ্ছা সত্ত্বেও। যাই হোক, এভাবেই হয়তো চলে যেত, কিন্তু জমিদারির চালচলনটা ছাড়তে পারলেন না কামাখ্যা শঙ্কর। আয়ের চাইতে ব্যয় অনেক বেশি, আর তারই ফলে আবার শুরু হলো ধারকর্য। 70 বছর বয়সে যখন তিনি মারা গেলেন, তখন 27 বছরের যুবক শিবশঙ্করের ঘাড়ে চাপিয়ে গেলেন অনেক দেনার বোঝা। শিবশঙ্করকে কষ্ট করে পড়াশুনো করতে হয়েছিল। তার মা তাকে বুক দিয়ে আগলে রাখবার চেষ্টা করেছিলেন। বাপের বদখেয়াল যাতে ছেলেকে স্পর্শ না করে সেদিকে তিনি সজাগ ছিলেন। শিবশঙ্করের যখন 24 বছর বয়স, তখন তিনি পৃথিবীর মায়া কাটিয়েছিলেন। তবে মৃত্যুর আগে একটি মেয়েকে তিনি ভাবী পুত্রবধূ হিসাবে মনোনীত করে গিয়েছিলেন। শিবশঙ্কর ভালোভাবেই পাশ করেছিলেন। এক সওদাগরি আপিসে মোটামুটি ভালো চাকরিও পেয়েছিলেন। কিন্তু বাপের ঋণ মেটাতে মেটাতে তিনি হিমশিম খেয়ে যাচ্ছিলেন। বিয়ের পর এক মেয়ে আর এক ছেলে নিয়ে তাঁর সংসার। মেয়ে দেবলীনার বিয়ে দিয়েছিলেন ভালো ঘরেই, কিন্তু নতুন করে ঋণের বোঝা চেপে বসেছিল। এখন আর উপায় নেই, এ বাড়ি ছেড়ে দিতে হবে। হুগলির বাড়িটাই এখন শেষ সম্বল। ওটা অনেকটা পোড়ো বাড়ির মতো পড়ে আছে। ওটা সংস্কার করে বাসের উপযোগী করাও কম খরচের ব্যাপার নয়। সে সঙ্গতি এখন নেই। এখন 2-1টা ঘর পরিষ্কার করে ওখানেই উঠবেন। ওখান থেকেই ডেলি প্যাসেঞ্জারি করবেন আপিসে। অসুবিধে হবে ছেলে অনিন্দর। ওখানকার পরিবেশে মানিয়ে নিতে ওর খুব কষ্ট হবে। বিশেষ করে লেখাপড়ায় একটা মস্ত পরিবর্তন ঘটবে।
এখানে কষ্ট করেও ভালো স্কুলেই ওকে পড়াচ্ছিলেন, সেই সুযোগটুকু থেকে বঞ্চিত হতে হবে। শিবশঙ্কর একটা দীর্ঘশ্বাস ফেললেন। একমাত্র ভরসা তাঁর স্ত্রী সুনন্দা। এত দুঃখ কষ্টেও তাঁর মুখে মিষ্টি হাসিটুকু লেগেই আছে। বাপ আর ছেলের জীবনের সান্ত্বনা আর আনন্দ। দুর্ভাগ্যকে তিনি জীবনের অংশ বলেই মেনে নিয়েছেন। শিবশঙ্কর মুখ তুলে ঘরের চারদিকে চোখ বুলোলেন। এই ঘর তাঁর বড় প্রিয়। 40 বছরের ওপর এই বাড়ির সঙ্গে তাঁর নাড়ির টান। প্রতিটা আনাচে কানাচে ছড়িয়ে আছে তাঁর আবাল্য স্মৃতি। আজ প্রায় নিঃসম্বল হয়ে তাঁকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই যে তাঁর বুকে কত বড় দাগা, তা একমাত্র সুনন্দাই বুঝতে পারবেন। অন্ধকার হয়ে গেছে অনেকক্ষণ। সুনন্দা রান্নাঘরে। ছেলে অনিন্দ্যর সাড়া পাওয়া যাচ্ছে না। শিবশঙ্কর নিজেকে অপরাধী মনে করতে লাগলেন। হয়তো এখান থেকে চলে যেতে হবে, এই দুঃখে ছেলেটা পড়তে বসেনি। অন্যান্য দিন এ সময় পাশের ঘর থেকে ওর পড়ার শব্দ ভেসে আসে। ঠিক এই সময় অনিন্দ্য ঘরে ঢুকল। ছেলেকে দেখে শিবশঙ্কর বললেন, পড়তে বসনি? না, ওদিককার বারান্দায় ইজি চেয়ারে শুয়েছিলাম, ভালো লাগছিল না, একটু বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। অনিন্দ্য যেন আরও কিছু বলতে গিয়ে থেমে গেল। কিছু বলবে? শিবশঙ্কর জিজ্ঞেস করলেন। না, মানে ঘুমিয়েছিলাম কিনা ঠিক বুঝতে পারছি না, কিন্তু একটা অদ্ভুত কাণ্ড ঘটল। অদ্ভুত কাণ্ড? শিবশঙ্কর বাবু যেন আশ্চর্য হলেন। অদ্ভুত বলছো কেন? মানে আমি স্পষ্ট দেখলাম একজন বুড়ি, টকটকে গায়ের রং, টানা টানা চোখ, মিষ্টি করে আমায় ডাকছেন, দাদু ভাই, ও দাদু ভাই। আমি তার দিকে তাকাতেই তিনি বললেন, অমন করে এই অন্ধকার খোলা বারান্দায় শুয়ে আছো কেন? হিম লেগে যাবে। তারপরেই বললেন, তোমার বাবাকে একটা কথা বলতে পারবে দাদু ভাই? হ্যাঁ? আমি বললাম, কি কথা? উনি বললেন, তোমার বাবাকে বলবে ঠাকুরের ঘরের এক কোণায় যে তুরঙ্গটা আছে তার ভিতরে একটা খাতা আছে, সেটা খুব দরকারি। তারপর আর তাকে দেখতে পেলাম না। স্বপ্নই দেখছিলে। শিবশঙ্কর এবার হাসলেন। হয়তো ঘুমিয়েই পড়েছিলে, কিন্তু এত স্পষ্ট দেখলাম, এমনকি নাকের ডান পাশে একটা বড় লাল আঁচিল। লাল আঁচিল? শিবশঙ্কর একটু চমকালেন। হ্যাঁ, মনে হচ্ছিল নাকের নথ পড়েছেন। শিবশঙ্কর বাবুর মন এক ঝটকায় ছোটবেলার দিনগুলোয় ফিরে গেল। নাকের আঁচিল নিয়ে মাকে তিনি ঠাট্টা করে বলতেন তার নাকের গয়না। কিন্তু তা কি করে সম্ভব? কয়েক মুহূর্ত তিনি চুপ করে বসে রইলেন। তারপর উঠে একটা ট্রাঙ্কের তলা থেকে পুরনো, প্রায় বিবর্ণ একটা ছবি নিয়ে এলেন। ছবিটা দেখিয়ে ছেলেকে বললেন, দেখো তো এরকম দেখতে কিনা। হ্যাঁ, ইনিই তো। একটু ইতস্তত না করে অনিন্দ্য বলল, ওই তো নাকের আঁচিল। শিবশঙ্কর বাবু চিন্তা করে দেখলেন, অনিন্দ্যর জন্মের আগেই তার ঠাকুমা মারা গিয়েছিলেন। এই ছবিটাও আগে কখনো দেখেনি। অবশ্যই পরলোকগত কাউকে স্বপ্ন দেখা মোটেই অস্বাভাবিক নয়। তিনি নিজেই তো মাঝে মাঝে মা বাবাকে স্বপ্ন দেখেন, স্বপ্নে তাদের সঙ্গে কত কথাবার্তা বলেন। কিন্তু অদেখা কাউকে স্বপ্নে দেখা বড়ই আশ্চর্যের ব্যাপার। সুনন্দা রান্না সেরে ঘরে এলেন। বাপ ছেলের মুখের দিকে তাকিয়ে তার মনে হলো কিছু একটা ঘটেছে। তিনি জিজ্ঞাসু দৃষ্টিতে শিবশঙ্করবাবুর মুখের দিকে তাকালেন। শিবশঙ্করবাবু সব খুলে বললেন। সুনন্দা দেবীর চোখে মুখে ফুটে উঠল এক অপূর্ব দীপ্তি। তিনি বললেন, ঠাকুর ঘরের ওই তোরঙ্গটা কোনোদিন আমরা নেড়ে চেড়ে দেখিনি। তাতে বাজে জিনিসপত্র আছে বলেই জানি। ওরা সবাই ঠাকুর ঘরে গেলেন। সুনন্দা দেবীর তোরঙ্গ থেকে একটা একটা করে পুরনো জামা কাপড়,
বইপত্তর, হিজিবিজি নানা রকম জিনিস বার করে মাটিতে নামিয়ে রাখতে লাগলেন। আসলে ওটা ছিল শিবশঙ্কর বাবুর মায়ের ব্যক্তিগত সম্পত্তির মতো, কাউকে ঘাঁটতে দিতেন না। যখনই টুকিটাকি জিনিস বাড়তি হতো ওটার মধ্যে ভরে রাখতেন। সুনন্দা দেবীও এ বাড়ির বড় বউ হয়ে এসে ওটায় আর হাত দেননি। তাঁর বিয়ের আগে শাশুড়ি মারা গেলেও ছেলের বউ তিনিই পছন্দ করে গিয়েছিলেন। তাঁর এক দূরসম্পর্কের আত্মীয়ার মেয়ে সুনন্দা দেবীর শান্ত লক্ষ্মীশ্রী দেখেই তিনি তাকে পুত্রবধূরূপে মনোনীত করেছিলেন। সুনন্দা দেবীও খুব শ্রদ্ধা করতেন তাঁকে। একেবারে তলার দিকে পাওয়া গেল একটা খাতা। মলাটে লেখা নামটা এখনো মুছে যায়নি, হৈমবতী চৌধুরী, শিবশঙ্কর বাবুর মায়ের নাম। সুনন্দা দেবী খাতাটা স্বামীর হাতে দিলেন। শিবশঙ্কর পাতা উল্টাতে লাগলেন। প্রতিটি পাতায় ছোট ছোট সুছাঁদ অক্ষরে লেখা। ঠিক দিনপঞ্জি নয়, তবে জীবনের অনেক ঘটনাই লিখে গেছেন তাঁর মা। ওপার বাংলা থেকে চলে আসবার পরে কিছু কিছু ঘটনা মাঝে মাঝে লিপিবদ্ধ করেছেন। একটা বিষণ্ণতায় ভরে গেল শিবশঙ্কর বাবুর মন। মুখ বন্ধ খামের ভেতরে ছিল চিঠিটা। শিবশঙ্কর বাবু মুখটা খুলে চিঠিটা বার করলেন, তারপর পড়তে লাগলেন। বাবা শিবশঙ্কর, একদিন না একদিন এই চিঠি তোমার হাতে পড়বে মনে করেই কিছু কথা লিখে যাচ্ছি। ভিটে মাটি ছেড়ে আমরা যখন এই বাংলায় চলে আসি তখন তুমি নেহাতি বালক। ওখানের ঐশ্বর্য আর ভোগবিলাসের জীবনের পর এখানকার কষ্টের জীবন তোমার বাবার ধাতে সইল না। কিছুতেই তিনি পরিবর্তিত জীবনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছিলেন না। আমি অনেক বুঝিয়েছিলাম, কাজ হয়নি। আমাদের এক প্রজা রহমত আলী ছিল মস্ত লেঠেল। তার প্রকাণ্ড চেহারা, মিশমিশে কালো গায়ের রং, ভাটার মতো চোখ আর বাবরি চুলে দেখে ভয় পেত না এমন মানুষ আশেপাশে গ্রামে কেউ ছিল না। তেল কুচকুচে লাঠি হাতে সে একাই ছিল 100, আর তোমার বাবার খুব পেয়ারের। আমাদের মহল বাড়িতে আগুন লাগাবার জন্য কয়েক হাজার মানুষ জড়ো হচ্ছে এই খবর ওই এনেছিল। শুধু তাই নয়, রাতারাতি আমাদের নিয়ে রওনা দিয়েছিল এপার বাংলার সীমান্তে। তোমার মনে আছে কিনা জানি না, সারাটা পথও তোমাকে কাঁধের থেকে নামায়নি। তাড়াহুড়োয় আমরা বলতে গেলে সব কিছুই ফেলে এসেছিলাম। শুধু তোমার বাবা কুড়িয়ে বাড়িয়ে যা টাকা পয়সা আর সোনাদানা পেয়েছিলেন তা একটা ছোট্ট সুটকেসে ভরে নিয়েছিলেন। সেই সংকটের সময় ঘরে বেশি টাকা পয়সাও ছিল না, তাই অল্পতেই আমাদের সন্তুষ্ট থাকতে হয়েছিল। প্রায় 1 বছরই আমরা রওনা হয়েছিলাম। আমি কিন্তু ওদের না জানিয়ে একটা কাজ করেছিলাম। আমার গায়ে ছিল চাদর, তার তলায় একটা পুটলিতে আমি আমার গয়নাকাটি যা ঘরে ছিল তা বেঁধে নিয়েছিলাম। রহমত আলী আমাদের সীমান্ত পঞ্জা পৌঁছে দিয়ে চলে যায়। যাবার সময় তোমার বাবা 2 হাত ধরে হাউ হাউ করে কেঁদেছিল। অমন খুনে ঠ্যাঁড়ের চোখে জল, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ও ইচ্ছে করলেই আমাদের মেরে যা সংজ্ঞা ছিল সব লুট করে নিতে পারত। পৃথিবীতে এমনও বিশ্বাসী মানুষ আছে। কলকাতার বাড়িতে এসে তোমার বাবা যদি অবস্থা বুঝে চলতেন তবে হয়তো আমাদের কষ্টে পড়তে হতো না, কিন্তু সরল জীবন তার পছন্দ ছিল না। টাকা পয়সা সোনাদানা যা এনেছিলেন তা 2 হাতে খরচা করতে লাগলেন। সবাইকে বলতেন আমি জমিদার ছিলাম, থাকবো ও জমিদারের মতো। আমি আমার গয়নার কথা তাকে বলিনি। আমি বুঝতে পেরেছিলাম তিনি যেভাবে চলছেন সংসারের বিপদ ঘনিয়ে আসতে আর দেরি নেই। কলকাতার বাড়িটা না থাকলে আমাদের হয়তো রিফিউজি ক্যাম্পে গিয়ে আশ্রয় নিতে হতো। জমানো টাকা ফুরিয়ে যেতে দেরি হলো না। তারপর বিক্রি হলো সোনাদানা। এদিকে উনি এখানে ওখানে ধার করে চলেছেন। তার এই বাড়ি
আর চালচলন দেখে অনেকেই চড়া সুদে ধার দেওয়ার জন্য এগিয়ে এসেছিল। যাই হোক, এই দুঃসময়ে সতীশ রায় আমাদের পাশে এসে দাঁড়ালো। সতীশ আমাদের এক প্রজার ছেলে, হাইকোর্টে ওকালতিতে খুব নাম করেছিল। ও সে সময় এগিয়ে না এলে আমরা বোধহয় পথে দাঁড়াতাম। কিছু ধার দেনাও ও মিটিয়ে দিল। বাকি যারা টাকা পেত তাদেরও সে আইনের মাঝপ্যাচ কি বোঝালো আমাদের, তারা আগের মতো আর উত্ত্যক্ত করেনি। সতীশ তোমার বাবাকে তার চেম্বারে ডেকে নিয়েছিলেন, কাজ দিয়েছিলেন। তোমার বাবা খুব অনিচ্ছা সত্ত্বেও সে কাজ নিয়েছিলেন। এক প্রজার ছেলের অধীনে কাজ করতে তার অহমিকায় প্রচণ্ড লেগেছিল। অবস্থার বিপাকেও বোধহয় মানুষের শিক্ষা হয় না। তবে এত প্রতিকূল অবস্থার মধ্যেও রহমত আলী আর সতীশ রায়ের মতো মানুষ দেখে মানুষের উপর আমার কখনো বিশ্বাস হারায়নি। আমি এখন বুঝতে পারছি উনি যেভাবে চলছেন এ বাড়ি রাখতে পারবেন না। তোমার জন্য আমার চিন্তা। ওর সমস্ত ঋণের বোঝা তোমার ঘাড়ে চাপাবে, তোমাকে মাথা তুলে দাঁড়াতে দেবে না। এসব ভেবেই আমি আমার গয়নার কথা কাউকে কখনো বলিনি। আজ তোমাকে বলে যাচ্ছি। ভাড়ার ঘরে ডান দিকের ওপরে দেওয়ালে যে কুলুঙ্গি আছে সেখানে একটা গণেশের মূর্তি বসানো আছে। ওটার পেছনে একটা পুটলিতে রেখে দিয়েছিলাম। ওটার পেছনে আমি পুটলিটা রেখে দিয়েছি বেশ একটু উঁচুতে, আর গণেশ মূর্তির পেছনে থাকায় কেউ ওখানে কিছু খুঁজে দেখবে বলে আমার মনে হয় না। তুমি ওই গয়না বিক্রি করে যে টাকা পাবে তাই দিয়ে ধার দেনা শোধ করো, আবার দাঁড়াবার চেষ্টা করো। শুধু সীতাহারটা রেখে দিও, ওটা আমার পুত্রবধূ পাবে। ওটা আমি আমার শাশুড়ির কাছ থেকে পেয়েছিলাম, তিনি আবার পেয়েছিলেন তার দিদা শাশুড়ির কাছ থেকে। চৌধুরী বংশের বড় বউয়ের ওটা প্রাপ্য। ঈশ্বরে বিশ্বাস রেখো এবং সৎ পথে থেকো। আশীর্বাদিকা, তোমার মা। চিঠিটা পড়তে পড়তে শিবশঙ্করের দুচোখ বেয়ে নেমে এলো জলের ধারা। চিঠিটা তিনি সুনন্দা দেবীর হাতে দিলেন। কুলুঙ্গিটা সত্যিই ছিল বেশ উঁচুতে, হাতের নাগালের বাইরে। সেই কারণে আর ওই মূর্তিটা থাকায় কামাখ্যা শঙ্কর ওর পেছনে কিছু লুকোনো থাকতে পারে ভাবেননি। তাছাড়া ভাড়ার ঘরে ঢোকবার মতো মানসিকতাও তাঁর ছিল না। হৈমবতী দেবী সব গয়না আনতে পারেননি, কিন্তু যা এনেছিলেন তাও কম নয়, আর ভারী ভারী জমিদারি অলংকার তো। টায়রা, মকরকুণ্ডল, হাঁসুলি, মটরমালা, কঙ্কন, বাজুবন্ধ ও রতনচূড় আর চন্দ্রহার সব শুদ্ধ 30-40 ভরি তো হবেই। এগুলো বিক্রি করে যে টাকা পাওয়া যাবে তা দিয়ে ঝুনঝুনওয়ালার ঋণ শোধ করেও বাকি ধার দেনা শোধ করা যাবে। সব দুশ্চিন্তার শেষ। এবার তিনি মাথা তুলে দাঁড়াতে পারবেন। দুহাত কপালে ঠেকিয়ে মায়ের উদ্দেশ্যে প্রণাম জানালেন শিবশঙ্কর। সন্তানের বিপদে কোনো মাই বোধহয় স্থির থাকতে পারেন না, এমনকি স্বর্গে গিয়েও নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।